সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি সুমি চৌধুরী, প্রভাষক রসায়ন, দেওয়ানপুর এসকেশন স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকের পাঠ্য বিষয় জৈব রসায়ন, অর্থাৎ তোমরা অর্গানিক কেমিস্ট্রি। গত ক্লাসে তোমরা যা পড়েছিলে এডিশন রিয়েকশান, ইলিমিনেশন রিয়েকশান সম্পর্কে জেনেছিলে। আজকে আমি ব্যাখ্যা করব ইলিমিনেশন রিয়েকশান সম্পর্কে। তো আসা যাক আমাদের পাঠ্য বিষয়ে। এটি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে আছে। ইলিমিনেশন রিয়েকশান অর্থাৎ অপসারণ বিক্রিয়া। তো আমার এখানে একটা রিয়েকশানের মধ্যে যে কোনো একটা হ্যালোজেন মৌল হ্যালাইড হিসেবে অপসারিত হবে। তো এই অপসারণ বিক্রিয়াটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি তার মেকানিজম সম্পর্কে জানব। তো ইলিমিনেশন রিয়েকশনের মধ্যে আমার আজকে যা তোমরা জানতে পারবে সেটার মধ্যে আছে সাইজেফ নীতি সম্পর্কে আছে। এই ইলিমিনেশন রিয়েকশনের মধ্যে কোন প্রোডাক্টটা বেশি উৎপন্ন হবে, কোন অ্যালকিন বেশি উৎপন্ন হবে সে সম্পর্কেও আমরা জানতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি একটা ইলিমিনেশন রিয়েকশনের মধ্যে লিখেছি RCH2CH2X। ছাত্রছাত্রীরা তোমরা আমার সাথে রিয়েকশনগুলো লিখে ফেলো, তোমাদের সুবিধাতে আমি রিয়েকশন লিখে রেখেছি ব্যাখ্যা করার জন্য। RCH2CH2X অর্থাৎ এটা হচ্ছে আর শব্দের অর্থ হচ্ছে অ্যালকাইল। আমরা এতদিনে এলিফ্যাটিক কম্পাউন্ড সম্পর্কে পড়েছি। তো এটা হচ্ছে আরটা হচ্ছে আমার কি অ্যালকাইল, আর এক্সটা হচ্ছে হ্যালোজেন। তো পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকোহলিক, যখন হিট দেওয়া হবে তখন আমার একটা কি উৎপন্ন হবে, এই যে RCH মধ্যে বন্ধন হয়ে এটা একটা অ্যালকিন প্রোডাক্ট উৎপন্ন হলো এবং এই পটাশিয়াম হ্যালোজেনের সাথে সংযুক্ত হয়ে পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অপসারণ বিক্রিয়া, অর্থাৎ হ্যালোজেন পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম হ্যালাইড হিসেবে চলে গিয়েছে এবং একটা অ্যালকিন প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয়েছে। তো এই অ্যালকিনটা তোমার বিউটিনও হতে পারে, প্রোপিন হতে পারে, প্যাটিন হতে পারে, সেটা ডিপেন্ড করে তোমার কার্বনের চেইনের উপর। এখন তোমরা আসো সাইজেফ রুল সম্পর্কে। আমরা যেটা বলছি সাইজেফ রুল সম্পর্কে, সেটা সম্পর্কে এখন আমরা ব্যাখ্যা করি। অ্যালকাইল হ্যালাইডের অণুতে হ্যালোজেন যুক্ত, অর্থাৎ আমরা একটা অ্যালকাইল হ্যালাইড অণুতে মধ্যে হ্যালোজেন যুক্ত। তাহলে তোমরা দেখো সাইজেফ রুলটা আমার কিভাবে হচ্ছে। আমি একটা অ্যালকেন গ্রুপ লিখেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি 4টা কার্বন আছে বিউটেন, এবং 2 নম্বর কার্বনের মধ্যে আমরা লিখেছি কি ব্রোমো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, হ্যালোজেন অ্যালকেন বলতে পারি, যেহেতু ব্রোমিনটা হচ্ছে একটা হ্যালোজেন। তো আমরা আলফা বিটা গামা কার্বন কিভাবে হিসাব করব, যে ব্রোমিনটা কার্বনের সাথে যুক্ত সেটাকে আমরা বলবো আলফা এবং তার পাশের কার্বনকে বলবো বিটা। ছাত্রছাত্রীরা তোমরা শিখে নাও, তার পাশের কার্বনকে বিটা, তার পরের কার্বনকে গামা। এইভাবে আমার ডান পাশে যেভাবে যাবে ঠিক সেইভাবে আমার বাম পাশেগুলো একই নামকরণ হবে। তাহলে এইটা যদি আলফা হয় এটাকে আমরা কি বলবো বিটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হ্যালোজেনো অ্যালকেন। সাইজেফ রুল অনুসারে যেটা বলা হবে সেটা বলা হচ্ছে, তোমরা লিখে নাও, হ্যালোজেনো অ্যালকেনের সন্নিহিত কার্বনে, অর্থাৎ সন্নিহিত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে। তাহলে আমার বিটা কার্বন পরমাণু কোনটা, এই কার্বন। তাহলে আমি কি বললাম, হ্যালোজেনো অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে। তাহলে যেটার মধ্যে আমার কম সংখ্যক হাইড্রোজেন আছে সেই কম সংখ্যক হাইড্রোজেন প্রধানত তা থেকে এবং পাশের কার্বনের হ্যালোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন হ্যালাইড গঠন করে অপসারিত হয় এবং অ্যালকিন উৎপন্ন করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ
আমি আলফা এবং সন্নিহিত কার্বন, বিটা কার্বন মানে কোনটা, এই কার্বন এবং এই কার্বন, অর্থাৎ হ্যালোজেন যেটার সাথে সংযুক্ত আছে সেটা আলফা কার্বন, তার পাশেরটা হচ্ছে বিটা কার্বন, এটাও হচ্ছে বিটা কার্বন। তাহলে আমার এখানে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হবে, কেননা আমার এখান থেকে হ্যালোজেনটা অপসারিত হয়ে যাবে আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে, তাহলে এটা হাইড্রোজেন ব্রোমাইড হিসেবে চলে যাবে। তাহলে এখানে যে মেইন প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে জায়গা থেকে ব্রোমিন চলে যাবে এবং যে জায়গা থেকে হাইড্রোজেন চলে যাবে সেখানে একটা ডাবল বন্ড সৃষ্টি হয়ে যাবে। সেখানে আমার কি সৃষ্টি হচ্ছে, ডাবল বন্ড। ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যেখানে ডাবল বন্ড সৃষ্টি হয়েছে, অ্যালকেন থেকে যে অসম্পৃক্তের মধ্যে পরিণত হচ্ছে সেটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সেখানে এটাকে আমরা বলতে পারি বিউট টু ইন। তাহলে তোমরা লিখে নাও, এটাকে আমরা বলতে পারি বিউট টু ইন, যেহেতু ডাবল বন্ড আছে। এবং এটাই হচ্ছে সাইজেফ নীতি অনুসারে মেইন প্রোডাক্ট, এখানে 80% উৎপন্ন হবে। এর পরের প্রোডাক্টের মধ্যে তোমরা দেখো, যেহেতু বিটা কার্বনের মধ্যেই হাইড্রোজেনটা ব্রোমিন হিসেবে যায়, তাহলে পরের প্রোডাক্টের মধ্যেও দেখা যাচ্ছে এটা উৎপন্ন হচ্ছে প্রথম কার্বনের মধ্যে, যেটাকে আমরা বলছি বিউট 1 এর মধ্যে ডাবল বন্ড, সেজন্য এটাকে আমরা বলছি বিউট 1 ইন। এবং বাকি প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে, যেটা পানি উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়া শুধুমাত্র 4টা কার্বন বা 3টা কার্বনের জন্য নয়। ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই লিখেছ, আমার সাথে আসো। যদি আমি এখন একটা লম্বা চেইনের অ্যালকেন ইউজ করে থাকি, তোমরা দেখতে পাচ্ছ, আমি তখন বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি যদি এখন হেক্সেন 1 কার্বন 2 3, কারণ তোমাদের অবজেক্টিভে আসবে অবশ্যই, তোমরা শুধু একটা দিয়ে বিবেচনা করতে পারবে না। দেখো 1 2 3 4 5 6, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার 6টা কার্বন আছে। সেই অনুসারে আমি কার্বনকে ব্লক করছি। ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, তাহলে এখানে আমরা কয়টা কার্বন লিখেছি, 6টা কার্বন লিখেছি। সেটাকে আমরা কি বলছি, 6টা কার্বন আছে হেক্সেন। তাহলে 3 নাম্বার পর্যায়ে আমরা কি লিখেছি, ব্রোমিন লিখেছি। তাহলে এটাও একটা হ্যালোজেনো অ্যালকেন। সেই হ্যালোজেনো অ্যালকেনের মধ্যে আমরা তোমাদেরকে বলেছি যেটার মধ্যে হ্যালোজেন যুক্ত থাকবে সেটাকে আমরা কি ধরবো, আলফা কার্বন, এবং তার পাশেরগুলো আমরা কি ধরবো, বিটা গামা ডেল্টা, এইভাবে। তাহলে আলফা বিটা গামা। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে উত্তপ্ত করব, তখন সেই সাইজের রুল অনুসারে আমার এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এবং এই ব্রোমিনটা সংযুক্ত হবে। এই ব্রোমিন যখন বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন গিয়ে ব্রোমিনের সাথে সংযুক্ত হবে, তাহলে ডাবল বন্ডটা প্রথম প্রোডাক্টটা কত নাম্বার পর্যায়ে উৎপন্ন হবে, এইখানে উৎপন্ন হবে। ডাবল বন্ডটা কোথায় উৎপন্ন হবে, এইখানে। তাহলে তখন আমরা বলবো 1 2 3 হেক্স 3 ইন। তখন আমরা তার প্রোডাক্টটার নাম কি বলবো, হেক্স 3 ইন। তাহলে তার প্রোডাক্ট উৎপন্ন হবে হেক্স 3 ইন। তারপরে এই সন্নিহিত কার্বনের বাম পাশ থেকে যদি উৎপন্ন হয়, তাহলে এই ব্রোমিন এবং হাইড্রোজেন মিলে গেলে তখন উৎপন্ন হবে কি, আমার হাইড্রোজেন বোমায়। তখন আমার এই ডবল বন্ডের অ্যালকিন উৎপন্ন হবে। তখন যেটা উৎপন্ন হবে সেটা হবে হেক্স 2 ইন, অর্থাৎ হেক্স 2 ইন। তাহলে এইভাবে দেখো, তোমরা বিবেচনা করবে কোন নাম্বার থেকে। যেখানে তোমার 3 নাম্বার কার্বনে যদি হয় তাহলে হেক্স 3 ইন বলবে, যদি 2 নাম্বার কার্বনে উৎপন্ন হয় ডাবল বন্ডটা তাহলে হেক্স 2 ইন বলবে। এভাবে শুধু হেক্সেন নয়, আমরা পেন্টেন, বিউটেন, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে আমরা এইভাবে সাইজেফ নীতি রুল অনুসরণ করতে পারি।
এখন সেই ইলিমিনেশন রিঅ্যাকশনকে আমরা গতবারের মতো যেমন আমরা SN1 SN2 পড়েছি, ঠিক সেভাবে ইলিমিনেশন রিঅ্যাকশনকেও আমরা বলতে পারি ইউ1 দ্বারা বোঝানো হচ্ছে ইউনিমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন, অর্থাৎ যার আণবিকত্ব হচ্ছে 1, ইউনিমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন এবং ডাইমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে এই ইলিমিনেশন রিঅ্যাকশন SN1 রিঅ্যাকশনের মতো 2 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে সম্পন্ন হয়ে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। প্রথম ধাপে উৎপন্ন হবে কি? কার্বোক্যাটায়ন এবং হ্যালাইড আয়ন। এরপর দ্বিতীয় ধাপে গিয়ে সেটা কি করবে? দ্বিতীয় ধাপে গিয়ে যে সলভেন্ট অ্যাড হবে সেই সলভেন্ট তোমরা খেয়াল করো বিটা কার্বন থেকে, অর্থাৎ কার্বোক্যাটায়ন যেটা সৃষ্টি হবে সেটাকে যদি আমি আলফা ধরি, এটা তাহলে কি হবে? বিটা কার্বন হবে। তাহলে সেই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন প্রোটন হিসাবে সলভেন্টের সাথে সংযুক্ত হবে। ছাত্রছাত্রীরা তোমরা দ্বিতীয় ধাপটা আমি তোমাদের বোঝানোর জন্য আবার লিখছি। তাহলে প্রথম ধাপের বৈশিষ্ট্যটা কি? প্রথম ধাপের বৈশিষ্ট্য হচ্ছে আমার কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে, এবং যে কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে সেই কার্বোক্যাটায়ন পরের ধাপে দ্বিতীয় ধাপে গিয়ে যেটা সলভেন্ট, সে গিয়ে পরের ধাপে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি, এটাকে বিশ্লেষণ করে লিখছি, CH3 বন্ড CH3 পরের ধাপে তোমরা যেটা CH3 ছিল তাকে আমি ভেঙে লিখেছি এইভাবে হাইড্রোজেন, কেননা এই হাইড্রোজেনটাই প্রোটন হিসেবে গিয়ে এই সলভেন্টের সাথে যুক্ত হবে। তাহলে যুক্ত হওয়ার পর সে কি উৎপন্ন করলো? হাইড্রোজেন আয়ন হিসেবে সলভেন্টের সাথে অ্যাড হলো, এবং পরের বার গিয়ে সেটা উৎপন্ন করলো একটা অ্যালকিন উৎপন্ন করলো। যেমন এখানে আমার CH2 যে প্রোডাক্ট থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো আছে সেখানেই আমার কি হলো? ডাবল বন্ড সৃষ্টি হলো এবং CH3 এবং এইভাবেই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা অ্যালকিন প্রোডাক্ট উৎপন্ন হলো। এটাই হচ্ছে ইলিমিনেশন রিঅ্যাকশন। হ্যালাইড আয়ন হিসেবে চলে যাবে, এবং সেই হ্যালাইড আয়ন হিসেবে চলে যাওয়ার পর দ্বিতীয় ধাপের রিঅ্যাকশনটা দেখো। এরপর দেখো E2 রিঅ্যাকশন অর্থাৎ বাইমলিকুলার ইলিমিনেশন রিঅ্যাকশন, অর্থাৎ এখানে যে কোনো একটা ইলিমিনেট হবে, যেমন হ্যালাইড আয়ন ইলিমিনেট হয়েছে সে কিভাবে ইলিমিনেট হবে সেটা ব্যাখ্যা তোমরা SN1 SN2 রিঅ্যাকশন যদি পড়ে থাকো এবং পার্থক্যটা পড়ে থাকো তাহলে এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। যেমন আমি এখন এখানে লিখেছি ইথক্সাইড আয়ন, ETO- মানে ইথক্সাইড আয়ন, সেই ক্ষেত্রে যদি আমি এখন ইউজ করি CH3CH2O- অর্থাৎ কি পটাশিয়াম ইথক্সাইড। ইথক্সাইড মানে ইথানল থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে গ্রুপটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলছি ইথক্সাইড। তো এখানে এটাকে আমরা বলছি পটাশিয়াম ইথক্সাইড, অথবা সেই জায়গায় আমরা কি লিখতে পারি? সোডিয়াম ইথক্সাইডও লিখতে পারি। এরপর আমরা একটা কি লিখলাম? CH3CH2Br। তাহলে এই E2 ইলিমিনেশন রিঅ্যাকশন SN2 রিঅ্যাকশনের মতো এক ধাপে সম্পূর্ণ হবে, যেখানে আমার প্রোডাক্টটা কি উৎপন্ন হবে? রিঅ্যাকশনটা হয়ে প্রোডাক্ট উৎপন্ন হবে কি? ইথিলিন, অর্থাৎ একটা অ্যালকিন, ইথাইল অ্যালকোহল প্লাস পটাশিয়াম ব্রোমাইড। তার মানে এখানে পটাশিয়াম ব্রোমিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন করলো এবং একটা অ্যালকিন উৎপন্ন হলো আর একটা অ্যালকোহল উৎপন্ন হলো। এটাই হচ্ছে তোমার ইলিমিনেশন রিঅ্যাকশনের E2 বৈশিষ্ট্য, অর্থাৎ একটা প্রোডাক্ট উৎপন্ন হবে এবং সল্ট হিসেবে যেটা হ্যালোজেন ছিল সে সল্ট হিসেবে পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে ইলিমিনেট হয়ে গেল, অপসারিত হয়ে গেল আমার মেইন প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যালকিন। তো ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমি ইলিমিনেশন রিঅ্যাকশন সম্পর্কে পড়িয়েছি এবং
অ্যারোমেটিক কম্পাউন্ডসের এডিশন রিঅ্যাকশন সম্পর্কে পড়িয়েছি। আজকে আমরা এখন যেটা আসব অ্যারোমেটিক কম্পাউন্ডসের ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন সম্পর্কে পড়ব। তাহলে আমরা বলছি ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন of aromatic compounds. Aromatic compounds আমরা জানি, আমরা পড়েছি এলিফ্যাটিক রিঅ্যাকশনের মধ্যে ইলেকট্রোফাইল যার ইলেকট্রন ঘাটতি সম্পন্ন আছে, অর্থাৎ সে তখন ইলেকট্রন সমৃদ্ধ কাউকে আক্রমণ করতে চায়। ইলেকট্রোফাইল বিকারক থাকলে তখন তাদেরকে আমরা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন বলি। এলিফ্যাটিকের মধ্যে আমরা পড়েছি। তো অ্যারোমেটিক কম্পাউন্ডসের মধ্যে তোমরা দেখো অ্যারোমেটিক কম্পাউন্ডসের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, কেননা অ্যারোমেটিক কম্পাউন্ডসের মধ্যে আমার 3টা দ্বিবন্ধন আছে এবং সেখানে ইলেকট্রন পাই সঞ্চরণশীল ম্যাক আছে, যেটা এই পাই সঞ্চরণশীল ইলেকট্রন ম্যাক ইলেকট্রোফাইলের সাথে সংযুক্ত হয়ে একটা সমযোজী বন্ধন গঠন করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি একটা বেঞ্জিনের স্ট্রাকচার যার মধ্যে এক অ্যারোমেটিক কম্পাউন্ড এবং যার মধ্যে 3টি দ্বিবন্ধন আছে, ইলেকট্রন ম্যাক পাই সঞ্চরণশীল ইলেকট্রন আছে এবং এই ইলেকট্রন সমৃদ্ধ ইলেকট্রন ম্যাককে আকৃষ্ট করবে যে একটা ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল রিঅ্যাকশনের মধ্যে দেখা যাবে অ্যারোমেটিক কম্পাউন্ডসের মধ্যে প্রথমে খুব ধীরে সংযুক্ত হবে। তো এখানে রেজোনেন্সের জন্য প্রথমে কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে, অর্থাৎ এই ইলেকট্রোফাইলের পজিটিভ আয়নটা যে কোনো একটা কার্বনের মধ্যে চলে যাবে। তোমরা স্ট্রাকচারগুলো সঠিকভাবে আঁকলে দেখো এভাবে আমি প্রত্যেকটা স্ট্রাকচার আঁকছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রোফাইলের পজিটিভ আয়নটা কার্বনের মধ্যে চলে এসেছে। তোমরা জানো এই প্রত্যেকটা চেইনের মধ্যে এক একটা কার্বন অবস্থান করে এবং হাইড্রোজেন অবস্থান করে। কার্বনের লেন্থ এটা, তাহলে সেই কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে। আর যেখানে আমার বন্ধন থাকবে না সেখানে এই কার্বোক্যাটায়নটা আছে। এরপর কার্বনের রেজোনেন্সের জন্যই, এই দ্বিবন্ধনের রেজোনেন্সের জন্য এটা সম্ভব। এটা 1 রেজোনেন্স আকৃতি, এটা 2, ছাত্রছাত্রীরা তোমরা আমার সাথে সাথে এঁকে ফেলো, দেখো এটা যেটা আসবে পরে সিগমা কমপ্লেক্স, অর্থাৎ যেখানে আমার কোনো অ্যারোমেটিসিটি থাকবে না, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের কোনো বৈশিষ্ট্য থাকবে না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রন সঞ্চরণশীল ম্যাক আছে, সেই দ্বিবন্ধনের প্রত্যেকটা পাই ইলেকট্রন ইলেকট্রোফাইলের সাথে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে কার্বোক্যাটায়নের সৃষ্টি করেছে এবং সেই কার্বোক্যাটায়নের দ্বিবন্ধনের চক্রাকার রেজোনেন্সের জন্য, যেটাকে আমরা বাংলাতে বলছি অনুরণন, সেই অনুরণনের জন্য কার্বোক্যাটায়নটি 3টা পজিশনে ঘুরতে পারে এবং পরে একটা অস্থায়ী নন সিগমা কমপ্লেক্স অর্থাৎ নন লুইস গঠন আকৃতি সিগমা কমপ্লেক্সের একটা আকৃতি লাভ করে, যেখানে কোনো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যই থাকে না। এটার বৈশিষ্ট্য হচ্ছে সেটাই সিগমা কমপ্লেক্সের মধ্যে। পরে সে যখন এই সিগমা কমপ্লেক্স যখন কোনো ইলেকট্রোফাইলের সাথে দ্রুত বিক্রিয়া করে তখন সে প্রতিস্থাপিত বেঞ্জিন যৌগ প্রতিস্থাপিত, এটার অর্থ হচ্ছে সেই ইলেকট্রোফাইলটা বেঞ্জিনের উপর চলে আসছে, সেই প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন করে এবং এই সলভেন্ট থাকলে সেটা সেই আকারে চলে যাবে।
তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা প্রতিস্থাপিত বেঞ্জিনের মধ্যে ইলেকট্রোফাইল, তাহলে ই প্লাস। আমার প্রশ্ন হচ্ছে ইলেকট্রোফাইলটা আমাদের কিভাবে উৎপন্ন হবে? এখন যদি বেঞ্জিনের সাথে আমি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাই সালফিক অ্যাসিডের উপস্থিতিতে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখন যদি আমি এই বেঞ্জিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করাই সালফিক অ্যাসিডের উপস্থিতিতে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে আমার যে প্রতিস্থাপিত অ্যালকাইল বেঞ্জিনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি নাইট্রো বেঞ্জিন উৎপন্ন হবে প্লাস পানি। তাহলে এখানে আমার উৎপন্ন যে নাইট্রিক অ্যাসিড আর সালফিক অ্যাসিডের সাথে যেই ইলেকট্রোফাইল উৎপন্ন হবে সেটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। তো এই নাইট্রোনিয়াম আয়নও বিভিন্ন ধরনের রেজোনেন্স দেখায় এবং সেই রেজোনেন্সের কারণে বিভিন্ন মেকানিজম সিগমা কমপ্লেক্স উৎপন্ন করে এবং সেই সিগমা কমপ্লেক্স থেকে কিভাবে প্রতিস্থাপিত বেঞ্জিন যৌগ উৎপন্ন করে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করা হবে আগামী ক্লাসে। নাইট্রেশন, সালফোনেশন, এই ধরনের বিভিন্ন ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন অ্যারোমেটিক কম্পাউন্ডসের দেখানো হবে। আজকে এই পর্যন্ত। অনলাইন ক্লাসে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।